হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়ামি ফিজিক্স 2.0 অনলাইন ক্লাস। আমরা গত ক্লাসে ফিজিক্সের ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনের বলবিদ্যা অধ্যায়ের আমরা বেসিক ক্লাসটা করেছিলাম, অর্থাৎ স্টার্টিং ক্লাসটা করেছিলাম। এবং আমার যেটা কমিটমেন্ট ছিল তোমাদের সাথে, আমি এই কমিটমেন্টটা রাখার জন্যই এবার দ্বিতীয় ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হয়েছে, যেখান থেকে আমরা গত ক্লাসে বলকে যেমন আমরা ধরো ডেফিনেশনের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম, আজকে আমরা এটাকে ম্যাথামেটিক্যালি এবং নিউটনের সূত্রের সাহায্যে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব যে কিভাবে এই বল জিনিসটাকে বোঝা যায় এবং এখান থেকে নিউটনের ভাষাটাকে আমরা আমাদের মতো করে ক্লিয়ার করে এখান থেকে যাবতীয় ম্যাথগুলোকে আমরা সমাধান করতে পারি। তাহলে আসো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো দেখো, গত ক্লাসের লাস্ট টপিকে যেটা আমাদের মূলনীতি আমরা শেষ করেছিলাম সেটা ছিল বলের সংজ্ঞা। যে সংজ্ঞাটা এরকম ছিল যে যার প্রভাবে বস্তুর জড়তার পরিবর্তন করা হয় তাকে আমরা বস্তুর উপর প্রযুক্ত বল বলে থাকি। তাহলে এখন আমাদের টার্গেট এই বলটা নিউটন কোথা থেকে নিয়ে আসলেন এটা আমাদেরকে জানার। তো তোমরা সবাই জানো যে নিউটন তার বিখ্যাত গ্রন্থে অনেকগুলো সূত্র পরিবর্তন করেছেন, যার মধ্যে বলের সূত্র ছিল না। কিন্তু আমরা জানি যে বল কি করে, একটা বস্তুর জড়তার পরিবর্তন করে। তাহলে ভাইয়া এরকম কি হতে পারে না যে জড়তার পরিবর্তন করা মানে কি স্থির বস্তুকে গতিশীল করা অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটাতে চাওয়া? তাহলে ভাইয়া গতিশীল বস্তুর পরিবর্তন করা বা গতির পরিবর্তন করা অথবা স্থির বস্তুর গতিশীল করা, দুইটাই তো ভাইয়া বস্তুর গতিশীল অবস্থাকে প্রদর্শন করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না যে বল হচ্ছে একটা বস্তুর মধ্যেকার সেই রাশি যেটা বস্তুকে গতিশীল করতে সাহায্য করে? সুতরাং যেখানে তোমরা মনে রাখবা ফিজিক্সে বল সংক্রান্ত মতবাদ আসবে, সেখানে মনে রাখবা বস্তুর ক্ষেত্রে আমাদেরকে আরেকটা উপাদান আলোচনা করতে হবে যার নামই হচ্ছে গতি। সুতরাং নিউটন তার বিখ্যাত গ্রন্থে যখন গতির সূত্র আলোচনা করেন, কারণ এই গতির সূত্রের মাধ্যমে তিনি আমাদেরকে যার ধারণা দিয়েছিলেন সেটাই হচ্ছে আমাদের বল। তাহলে আসো আমরা গতির সূত্রটাকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং এখান থেকে বল সংক্রান্ত যাবতীয় মতবাদকে ক্লিয়ার করার চেষ্টা করি। আসো তাহলে আমাদের নেক্সট যে টপিক, সেই টপিকটা হচ্ছে নিউটনের সে বিখ্যাত সূত্র যেটাকে বলা হয় নিউটনের গতির সূত্র। তো সবাই আমরা মোটামুটি এসএসসি লেভেলে গতির অধ্যায় বা বলের অধ্যায়টা পড়ে এসেছি যে নিউটন একটা বস্তুর যখন গতি ব্যাখ্যা করার চেষ্টা করেন তখন তিনি আমাদের সাথে এই গতি বিষয়ক তিনটা বিখ্যাত সূত্র তিনি আলোচনা করেছেন, যেখান থেকে আমরা গতিকে আইডেন্টিফাই করতে পারি এবং সেখান থেকে বলটাকেও আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাই আমরা ধরে নিব যে আমরা সেই তিনটা সূত্রের মাধ্যমে এই টপিকটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ধরো যে আমরা যখন নিউটনের সূত্র পড়ছি, এটা আমাদের জানা জিনিস যে আমরা জানি যে নিউটন তার গতির সূত্রকে প্রকারভেদ করেছেন তিনটা ভাগে। তাহলে তিনটা ভাগ কি কি দেখো। এট ফার্স্ট যখন আমরা প্রথম ল অর্থাৎ ফার্স্ট সূত্রতে প্রবেশ করব, প্রথম সূত্রটা কি ছিল? আমরা সবাই প্রথম সূত্রটা এরকম পড়েছি যে বাহ্যিকভাবে বল প্রয়োগ করা না হলে, তাহলে খুবই ভালো করে এই জিনিসগুলোকে বুঝবা। তোমাদের টিচাররা হয়তো তোমাদেরকে এই জিনিসগুলো লিখে দিয়েছে, পড়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমরা কানা হাফেজের মতো পড়ে ফিল করতে পারি না ফিজিক্সটা, যার কারণে ফিজিক্স খুবই কঠিন বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু তোমরা যদি ফিল করে এটাকে পড়ার চেষ্টা করো, এই ফিলিংসটাই তোমাদেরকে ফিজিক্স ক্লিয়ার করতে সর্বদা এক ধাপ আগিয়ে রাখবে। সুতরাং ফিল করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে এবং বাস্তবিক জীবনের সাথে এটাকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবে, তাহলে দেখবা জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে। তো দেখো বলছে বাহ্যিকভাবে বল প্রয়োগ করা না হলে। তাহলে ভাইয়া আমি কি এখানে বল প্রয়োগ করেছি না বল প্রয়োগ করিনি? উত্তর হচ্ছে বল প্রয়োগ করা হয়নি। তাহলে আমরা জানি তো গত ক্লাসে আমরা দেখেছি যে বল যদি একটা পজিটিভ রাশি হয়, ধরো সাপোজ, তাহলে এর নেগেটিভ রাশি হচ্ছে বা বিপরীত রাশি হচ্ছে জড়তা। তাহলে আপাতত এখানে বল যদি প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর মধ্যে কোন ধর্ম রয়েছে, বল না জড়তা? আমরা জানি জড়তা রয়েছে। তাহলে জড়তা থাকলে জড়তার ডেফিনেশন আমরা গত ক্লাসে পড়েছি তো, যে যা স্থির বস্তুকে স্থির রাখে অথবা গতিশীল বস্তুকে সুষম গতিতে সরল পথে চলাতে থাকে তাকে ভাইয়া বলা হয় জড়তা। তাহলে ভাই ওটা যা, এই সূত্রটা তাহলে ঘুরে ফিরে তাই, কারণ এটা বস্তুর জড়তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। তাই তোমরা ওইটাকে নিউটনের প্রথম সূত্র হিসেবে মুখস্থ রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা জিনিসটা খুবই সহজে তোমাদের কাছে আয়ত্ত হয়ে গেছে। তাই টেকনিক যে বাহ্যিকভাবে বল প্রয়োগ করা না হলে বা বল প্রয়োগ করা না হলে, অ্যাকচুয়ালি একটু ভুল করেছিলাম, সরি। তো না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এই যে আমাদের প্রথম হিন্টস আমরা পেয়ে গেছি, যেটা আমাদের স্থিতি জড়তাকে ব্যাখ্যা করে। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তাহলে বাহ্যিকভাবে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে সরল পথে চলতে থাকবে অর্থাৎ যদি একটা বস্তু সাপোজ ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে গমন করে, তাহলে আমরা ধরে নিব যে বল প্রয়োগ করা না হলে সে অনন্তকাল
2 মিটার/সেকেন্ড বেগে সে চলতে থাকবে। এই কথাটাকে তারা এভাবে ব্যাখ্যা করছে যে গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে এবং স্বাভাবিক সরল পথে চলবে, কারণ বল একটা ভেক্টর আসে যেটা তোমাকে মানের সাথে তোমার দিকটা দেবে। তাহলে বল যদি প্রয়োগ করা না হয় তাহলে সেক্ষেত্রে দিকের কোনো পরিবর্তন হবে না। সুতরাং একটা বস্তু সরল পথ বরাবরই নিজেকে যাত্রা করানোর চেষ্টা করবে। তাহলে এ হচ্ছে আমাদের সেই নিউটনের প্রথম ল। তাহলে দেখো তো, এটা বলের কারণে তো আসেনি, এসছে কার কারণে? বলের বিপরীত রাশির কারণে। তাহলে আমরা কি একটা এমসিকিউর জন্য ছোট্ট কথা মুখস্থ রাখতে পারি না যে নিউটনের গতির যে প্রথম সূত্র ছিল এটার মাধ্যমে আমরা একটা নাম শুনেছি, মানে কি বলের নাম শুনেছি। তাহলে এখান থেকে বলের ধারণাটা পাওয়া যায় যে বল এটাকে বিপরীত করবে। তাই আমরা বলতে পারি নোট হিসেবে যে আমাদের নিউটনের গতির যে প্রথম সূত্র সেটা হচ্ছে বলের ধারণার সূত্র। মানে তুমি এখান থেকে বলের ধারণাটা অর্জন করতে পারবা, কিন্তু বল তো ব্যাখ্যা করতে পারবা না। তাহলে বল যেখানে ব্যাখ্যা হয় না আমরা জানি সেখানে বস্তুর যে উপাদান ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় তার জড়তা। এই জন্য আলটিমেটলি এমসিকিউর ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো যে প্রথম যে ল এটা বস্তুর বলের ধারণা ব্যাখ্যা করে অথবা বলের ধারণা ব্যাখ্যা করে অথবা এটা বস্তুর জড়তা ব্যাখ্যা করে। এবং গত ক্লাসে তোমাদেরকে এটা আমি দেখিয়েছিলাম, আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা যখন বস্তুর ক্ষেত্রে এই জড়তাগুলোকে বের করব তাহলে এই জড়তাগুলো দুই রকম হবে, যেটা একটা বস্তুর ক্ষেত্রে হয় স্থিতি জড়তা অর্থাৎ স্ট্যাটিক ইনার্সিয়া প্রদর্শন করবে, আর না তো একটা বস্তুর ক্ষেত্রে সে গতীয় জড়তা অর্থাৎ কাইনেটিক ইনার্সিয়া প্রকাশ করবে। এটা স্থির বস্তুকে স্থির রাখার প্রবণতা আর এটা গতিশীল বস্তুকে গতিশীল রাখার প্রবণতা। তাহলে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করেছি। তাহলে আমরা কি আশাবাদী আছি যে এটা কি আমরা সবাই ক্লিয়ার? ওকে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে জড়তার বিষয়টা, ওই জড়তার বিষয়টা যদি আমরা চাইলে আরো ডিপ, আমি এখান থেকে আরো অনেক ডিপ ক্লাস নিতে পারবো, কিন্তু আসলে আমাদের মুখ্য বিষয়টা তো এখানে বল, জড়তা না। এই জন্য বেকার টাইম নষ্ট করে কোনো লাভ নাই, আমাদেরকে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটাকে ইম্পর্টেন্ট ভাবে এটাকে সমাপ্ত করতে হবে। এই জন্য আমরা শুধুমাত্র এখান থেকে বলটা পড়ার চেষ্টা করবো। তাহলে আমাদের প্রথম সূত্র শেষ, এবার আসবো আমাদের দ্বিতীয় সূত্রতে। তাহলে এবার দেখো নিউটনের গতির যে এবার সেকেন্ড ল, এই সেকেন্ড লটা কি ছিল? তো নিউটনের ভাষায় যদি আমরা এটাকে আগে বোঝার চেষ্টা করি, তো নিউটন সূত্রটাকে এভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার। তাহলে এই যে দেখো একটা প্রথম কথা আমরা পেয়েছি যে ভর বেগের পরিবর্তনের হার। আচ্ছা, এই জিনিসটা কি? কল্পনা করো জড়তা স্থির বস্তুকে স্থির রাখতেছে, তাহলে যে বস্তুকে সে স্থির রাখছে তার কি একটা ভর নাই? ভর আছে। তাহলে আমরা যখন এবার ওই বস্তুটাকে জড়তা থেকে বলে রূপান্তর করার চেষ্টা করছি তখন তাকে আমরা স্থির থেকে গতিশীল করতেছি। তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে তৈরি হচ্ছে একটা বেগ। আর আমরা সবাই জানি যেটা বস্তুর ক্ষেত্রে ভর আর বেগের গুণফলকে ওই বস্তুর বলা হয় ভর বেগ। তাহলে ধরো আদি অবস্থায় বস্তুটা স্থির ছিল, তাহলে তার আদি ভর বেগ ছিল 0। আমি এবার তাকে গতিশীল করার জন্য প্রয়োগ করলাম বল। অবশ্যই তার মধ্যে এবার একটি ত্বরণ সৃষ্টি হবে, যে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণে সে নিজেকে গতিশীল করবে। তাহলে তার যে শেষ বেগটা আমরা পাবো, এসএসসি লেভেল আমরা বের করে এসেছি এরকম অঙ্ক, সেই শেষ বেগটা তাকে কি শেষ ভরবেগ দিবে না? দিবে। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে তোমরা জানো কোনো কিছুকে সময়ের সাপেক্ষে ভাগ করা, অনুপাত করা মানে হচ্ছে তার হার বের করা। তাহলে আমাদেরকে এখানে সময়ের সাপেক্ষে ওই ভরবেগের পরিবর্তনের হার বের করতে হবে। তো করলাম। এখন এই পরিবর্তনের হারটার কাজটা কি? নিউটন বলছেন কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত যে বলটি ছিল ভাইয়ারা, সে বলের সাথে সমানুপাতিক। সমানুপাতিক অর্থাৎ এই যে ফিজিক্সের দুইটা বিখ্যাত আমাদের সম্পর্ক, এটা আমরা জানি সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। যেখানে সমানুপাতিক বলতে বোঝায় একটা বাড়লে দ্বিতীয়টা বাড়বে, একটা কমলে দ্বিতীয়টা কমবে, আর ব্যস্তানুপাতিক মানে প্রথমটা বাড়লে দ্বিতীয়টা কমবে, প্রথমটা কমলে দ্বিতীয়টা বাড়বে। তাহলে ওই রকমই হচ্ছে সমানুপাতিক। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে একটা বস্তুর ক্ষেত্রে তুমি যত ভরবেগের পরিবর্তন বেশি করবা বল তত বেশি প্রয়োগ করতে হবে, যত ভরবেগের কম পরিবর্তন করবা বল তত কম প্রয়োগ করতে হবে। তাই বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং আরেকটা কথা এটা তোমাদের সাথে আলোচনা করবো, সেটা কি দেখো, এবং এটা লাস্টের যে লাইনটা সেটা হচ্ছে বল যে দিকে ক্রিয়া করে, অর্থাৎ বল তো একটা ভেক্টর আসে। তাহলে এখান থেকে তিনি বুঝে দিলেন যে এটা একটা ভেক্টর, যার কারণে এটা একটা নির্দিষ্ট দিক বরাবরই ক্রিয়া করবে। তো বলা হচ্ছে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে এই যে আমাদের মুখ্য কথা যে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে, অর্থাৎ তুমি ধরতে পারো যে ভরবেগ নিজে হচ্ছে একটা ভেক্টর রাশি, যার কারণে
তুমি যখন এই ভেক্টর রাশির দিকটা ব্যাখ্যা করবা, এই দিকটা অবশ্যই হবে বলের সাপেক্ষে। তাই বলা হচ্ছে যে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে এই হচ্ছে আমাদের সেই মুখ্যম 2 নম্বর সূত্র। তাহলে এখন 2 নম্বর সূত্র ভাইয়া বলকে তো আইডেন্টিফাই করতে পেরেছে। তাহলে আমরা একটা কথা বলতেই পারি যে আমাদের নিউটনের প্রথম সূত্র যদি এটা বলের ধারণার সূত্র বা জড়তার সূত্র হয়, তাহলে সেকেন্ড যে লটা যেটা আমরা এখনই পড়লাম এটাকে আমরা নোট হিসেবে ব্যাখ্যা করতে পারি যে এটাই হচ্ছে বস্তুর সেই সূত্র যেখান থেকে আমরা বল আইডেন্টিফাই করতে পারি। তাই নিউটনের ভাষায় এটাকে আমরা সেই ফোর্সের ল অর্থাৎ বলের সূত্র হিসেবে অভিহিত করব। তাহলে এমসিকিউর ক্ষেত্রে ফাইন 2টা কোশ্চেন, যেখানে প্রথম সূত্র জড়তার সূত্র আর দ্বিতীয় সূত্র হচ্ছে বলের সূত্র। তাহলে আসি বলের মানটা আমরা বের করে দেখি। তো তোমাদেরকে আমি এই মানটা 2 ভাবে বের করে শেখাবো। কেন? কারণ দেখো তোমরা এসএসসি লেভেল থেকে যখন আসো ইন্টারে, তখন তোমাদের কাছে সর্বোচ্চ ম্যাথের যে নিয়মটা থাকে সেই নিয়মটা হচ্ছে বীজগণিত। তাই আমরা এসএসসি লেভেল থেকে বীজগণিতটা শিখে এসেছি, যার কারণে আমাদের কাছে ওই বীজগণিত পাঠটাই সহজ বলে মনে হয়। কিন্তু তুমি যখন হায়ার এডুকেশনে উঠবা, মনে রাখবা বীজগণিত ছাড়াও ম্যাথে কিন্তু আরেকটা বিখ্যাত শাখা আছে যেটার ব্যবহার ফিজিক্সে খুবই বেশি, যেটাকে বলা হয় বীজগণিতের আপডেট রূপ তথা ক্যালকুলাস পরিবর্তন। তার এই ক্যালকুলাস থেকেও আমরা ফিজিক্সের এই টার্মগুলোকে ইন্টারে সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের কাছে এরকম হতেই পারে যারা ধরো নিউ ফার্স্ট ইয়ারে উঠতেছো তারা ক্যালকুলাস জানবা না, তাই তারা এটাকে বীজগণিত থেকে বুঝবা। আর যারা ধরো আগে থেকে ফার্স্ট ইয়ারে আছো বা যারা সেকেন্ড ইয়ারের দিকে উঠতেছো তারা তো ক্যালকুলাস পারো, তাই তাদের ক্ষেত্রে তারা জিনিসটাকে ক্যালকুলাস থেকে বোঝার চেষ্টা করবা। ইনশাল্লাহ দুজনের ক্ষেত্রে এটা তোমাদের কাছে একটা ফেভার আসবে। তো দেখো জিনিসটা কি, প্রথমে ধরো আমি এটাকে যদি একটু বীজগণিত থেকে তোমাদের কাছে ব্যাখ্যা করতে চাই, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে যে তুমি বীজগণিত থেকে ব্যাখ্যা করলে ধরে নাও তোমাকে বলা হচ্ছে যে এটা একটা তল, যে তলে আমরা একটা এম ভরের বস্তুকে রেখেছি। তো এই এম ভরের বস্তুর উপর আমি বাইরে থেকে প্রয়োগ করলাম একটা বল। তাহলে ভাইয়া সে যদি আগে ধরো স্থির অবস্থায় থাকে বা ধরো নির্দিষ্ট বেগে চলমান থাকে, তাহলে তার একটা আদি বেগ আছে যেটা হচ্ছে ইউ। তুমি এবার কি করলা, এই বস্তুতে বল প্রয়োগ করার কারণে তাকে এবার গতিশীল করলা। তাহলে সে যখন ধরো এ পয়েন্ট থেকে চলে গেল এরকম বি নামক কোনো পয়েন্টে, তখন তার মধ্যে সময়ের সাপেক্ষে তৈরি হবে একটা শেষ বেগ। তাহলে ভাইয়া তোমরা সবাই তো পড়েছো যে কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে বলা হবে ভরবেগ। তাহলে আমরা ভরবেগকে যদি ভাইয়া পি দ্বারা প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি ভরবেগ সমান ভর ইন্টু বেগ অর্থাৎ পি সমান এমভি। তাহলে এটাকে আমরা আপাতত ভরবেগের সূত্র বলে গণ্য করব। যে সূত্রটা আমাদেরকে যে একক আর মাত্রার মাধ্যমে প্রকাশ করতে হবে, সে এককটা হবে কেজি ভরের ক্ষেত্রে, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে কেজি মিটার পার সেকেন্ড বলবা। আর এটার যে মাত্রা, সে মাত্রাটা হবে এম এল, মানে ভরের জন্য এম আর বেগের জন্য এল টি ইনভার্স 1। তাহলে এইভাবে আমরা এই ভরবেগের একক আর মাত্রাটাকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব।